বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশ জামাতে ইসলাম বা পুরান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ৩০০ আসনে যে প্রার্থী আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল মানে অর্থনৈতিকভাবে সবচেয়ে দুর্বল হবে সারজিদ আলম। তো কয়েকদিন পরে তারা যখন শোডাউন দিবে তখন তো আপনিও সমালোচনা করবেন, আমরাও করব যে নয়া বন্দোবস্তের কথা বলেছি আমরা, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কেন তাদের স্বভাব পরিবর্তন করছে না, কালচার পরিবর্তন করছে না, এগুলো সারজিদ আলম কেন করছে না। এই গাড়ি বহরের পরে সে কেন এনসিপিতে আছে এই ব্যাখ্যা আমি মনে করি যে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে দিতে হবে। তাকে বহিষ্কার করা উচিত ছিল এনসিপি থেকে, যে তারা নয়া রাজনীতির বন্দোবস্ত বলে 100 গাড়ি নিয়ে তারা রাজনৈতিকভাবে শোডাউন দিবে আর বলবে যে নয়া বন্দোবস্ত, আরেকজন সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করবে। এই দুইজনকে আমি মনে করি যে এনসিপি থেকে বহিষ্কার করা উচিত ছিল, তাহলে হয়তো মানুষ সেটাকে পজিটিভলি নিত। কিন্তু আমরা দেখছি যে সেটাকে মানুষ পজিটিভলি নিচ্ছে না, যেটাকে তারা সেটাকে নিয়ে রাজনীতি করছে। এই সারজিদ আলম ক্যাম্পাসে ছাত্রলীগের সাথে মহড়া দিয়েছে, তো সে তো অভ্যস্ত, সে তো তার পুরানো প্র্যাকটিস ভুলে যাবে না। সে তো 500 গাড়ি নিয়ে যাবে, 1000 গাড়ি নিয়ে যাবে, এটা তো তাদের মানে আওয়ামী লীগ ছাত্রলীগের এটা একটা দোষ যে তারা তাদের প্র্যাকটিসটা ভুলতে পারে না। তো এই জন্য আমি মনে করি যে এটা সারজিদ আলমকে শোকজ করা উচিত ছিল এবং তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া উচিত ছিল এই নতুন দলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আপনার এই আহ্বায়কের পক্ষ থেকে, যে কেন যাওয়া হয়েছে সেখানে 100 গাড়ি নিয়ে, কি কারণে। আমি যদি বলি এখন তো নির্বাচনের তফসিলও ঘোষণা করা হয় না, তাহলে কি কারণে সে 100টা গাড়ি নিয়ে বাড়িতে যাবে, এই ব্যাখ্যা অবশ্যই দিতে হবে। বিএনপি করলে আমরা সেই ব্যাখ্যা চাইবো না, কারণ আমরা বলে আসছি যে বড় দলগুলো এগুলো করে, নতুন ভাবে যে রাজনৈতিক দল আসছে তারা নয়া বন্দোবস্তের কথা বলে তারা এগুলো থেকে বেরিয়ে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ফাউন্ডেশনের টাকার হিসেব এখন পর্যন্ত সারজিদ আলম দিতে পারে নাই। আহতরা আজকে রাস্তায় রাস্তায় ব্যানার নিয়ে মাইক নিয়ে তাদের চিকিৎসার কথা বলছে, শহীদরা বলছে যে আমরা সঠিক মর্যাদা পাচ্ছি না। তো সেই জুলাই ফাউন্ডেশনের টাকা মেরে দিয়ে আজকে সে গাড়িতে করে 100 গাড়ি নিয়ে যাবে আর বলবে যে আমার বাপ দাদারা অনেক ধনী ছিল। এই ধরনের কথা বাংলাদেশের রাজনীতিতে চলে না সাগর ভাই। একদম আপনি যদি গ্রামে গঞ্জে যান, বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে 5 তারিখের পরে একটা পরিবর্তন চেয়েছে ছাত্রদের মধ্য থেকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পুরো শহীদদের একদম আহত নিহত পরিবারকে একদম বিক্রি করে পকেটে ঢুকিয়ে কোটি কয়েক ছাত্র নেতা তারা এই বিপ্লবের মহানায়ক হয়ে তারা ধাপড়ে বেড়াচ্ছে 200 গাড়ি নিয়ে, 500 গাড়ি নিয়ে প্রচারণা করছে যে নির্বাচন করবে, এমপি হবে। এর জন্য কি হাজার হাজার শহীদ প্রাণ দিয়েছে? এর জন্য কি সবাই মিলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে শুধুমাত্র 5 জনের 7 জনের ভাগ্যের পরিবর্তনের জন্য? আমরা দেখতে পাচ্ছি তারা তাদের পুরনো কালচার ভুলে যায় নাই, তারা প্রত্যেকটা জায়গায় পুরনো কালচারের চর্চা করছে। এই এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় তারা প্রতিপক্ষ হয়ে বড় বড় রাজনৈতিক দলের নেতাকে আক্রমণ করছে, সেনাবাহিনীকে আক্রমণ করছে, অর্থাৎ তারা তাদের পুরনো যে কালচার ছিল ছাত্রলীগ এবং ধরেন রাজনৈতিক দলের যে কালচার ছিল সেই কালচার থেকে তারা বেরিয়ে আসতে পারে নাই। কিন্তু তারাই স্লোগান দেয়, যখন বিএনপির কোনো নেতা যায়, যখন জামাতের কোনো নেতা কোনো কাজ করে তখন তারা স্লোগান দেয়। আপনার মাথায় রাখতে হবে 24-এর এই আন্দোলনকে তারাই কিন্তু বাস্তবতা রূপ দিয়েছে। তারা বাস্তবে রূপ দেয় নাই। আমি বলবো যে এই আন্দোলনে যদি 500 সহযোদ্ধা থাকে, এই আন্দোলনে যদি 500 সহযোদ্ধা থাকে তার মধ্যে একজন সারজিদ আলম, একজন হাসনাত, 500 জনের মধ্যে একজন। আমার কথাটা বুঝছেন আপনি? ওইরকম কোনো ক্যারিয়ার দেওয়ার প্রয়োজন নেই। কাউকেই ডিবি অফিসে নেওয়া হয়নি 500 জনের মধ্যে, এই কয়েকজনকে ছাড়া কাউকেই আমরা দেখিনি। ডিবি অফিসে যাদেরকে নেওয়া হয়েছে তাদের মধ্যে 2-1 তখন এই আন্দোলন সম্পর্কে জানতোই না, ওয়াকিবহাল না, ওটা পাইছে ধরে নিয়ে গেছে। আমাকে ধরে নিলে আমিও থাকতাম। তো এইটা বলবেন আন্দোলনের সময় অনেকে গ্রেপ্তার হইতে পারে, তার জন্য যে সব ক্রেডিট তাকে দিতে হবে এটা কোনো কথা না। এবং তারা আন্দোলনকে মুসলেখা দিয়েছে, তারা হাসি মুখে মুসলেখা দিয়েছে, তারা কিন্তু সেটা বলতে পারবে না যে আমরা দিই নাই। তো তারা তারা এই সারজিদ আলমের বিরুদ্ধে কয়টা মামলা, হাসনাতের বিরুদ্ধে গত 15 বছর তারা কি করেছে গণতন্ত্রের জন্য? তো ভাই তাদের যদি ত্যাগকে আমরা মূল্যায়ন করি, গত 15 বছর যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আপনি কি বলবেন? যাকে পুলিশে দিনের পর দিন অন্ধকারে রিমান্ডে রেখে একেবারে তছাড় করছে, তার ত্যাগ কি সারজিদের থেকে বেশি হয়ে গেছে? না না, এটা হচ্ছে তার মতো করে বিবেচনা করা উচিত। এখন আমরা এই 24-এর আন্দোলনে তাদের এই ভূমিকাকে কোনোভাবে অন্য কোনো ভূমিকা কল্পনা করতে পারি না। এটা একটা ভিন্ন আলোচনা। আমি ওদিকে যেতে চাই না। ভালোই লাগে দেখতে, তাই না? মানে এরা একে অপরের মুখোশ উন্মোচন করতেছে, ভালোই লাগে। শুধু এটাই না, এই এনসিপি গ্রুপ থেকে কিংবা এই দল থেকে আপনার সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে কিংবা নিষিদ্ধ করার ঘোষণা দিচ্ছে। ভালোই লাগে দেখতে না? বাপদাদার নিজের নাই তো কি হয়েছে, বাপদাদার আছে হাজার হাজার কোটি টাকা, তাই না? ভালোই লাগে দেখতে। বর্তমান আমাদের বাংলাদেশে চলিতেছে সার্কাস, বুঝেন নাই? কি চলিতেছে সার্কাস। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সমন্বয়ক সার্জিস আর হাসনাতকে এনসিপি থেকে নিষিদ্ধ করার আলটিমেটাম দিচ্ছে বর্তমান বাংলাদেশের অন্যতম একজন সমন্বয়ক। বর্তমান আমাদের বাংলাদেশের এই বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে আপনার 2 দলে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে এনসিপি আর একটা হচ্ছে যারা নাকি বাংলাদেশ মনে করেন আপনার তথাকথিত স্বাধীন করছে, আপনার যারা নাকি আপনার শহীদ পরিবারের হয়ে কাজ করতেছে।
মূলত বর্তমান আমাদের বাংলাদেশে দুই গ্রুপে আবদ্ধ হয়ে গেছে কিংবা ভাগ হয়ে গেছে। আচ্ছা, এই দুই গ্রুপের ভিতরে আসলে আসল সত্য গ্রুপ কোনটা আমি আপনাদেরকে ধরাই দিই। সেই গ্রুপের ভিতরে যদি সত্য গ্রুপ থাকে বা পিওর একটা গ্রুপ থাকে, দেশকে নিয়ে চিন্তা ভাবনা থাকে, তাহলে যারা নাকি মনে করি বললাম তথাকথিত যারা নাকি আহত হয়েছে, আপনার হাত পা হারাইছে, পঙ্গুত্ব বরণ করছে, যারা নাকি এদের নিয়ে কথা বলে, এরা হচ্ছে পিওর বাঙালি কিংবা এরা বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় দেখতে চায়। আর যারা নাকি বর্তমান এনসিপির গ্রুপ, এরা হচ্ছে রাজাকার, মানে তারা প্রকৃত রাজাকার। রাজাকারের থেকে যদি আরো বড় কিছু থাকে, এরা হচ্ছে ওইটা। কেমন? বর্তমান আমাদের বাংলাদেশের যখন নাকি আপনার অন্তর্বর্তীকালে সরকার প্রতিষ্ঠিত হয়, তখন সমন্বয়করা বলছিল যে আমরা নতুন একটা বাংলাদেশ দিব এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার যতটুকু সংস্কার কাজ শেষ করা সম্ভব ততটুকু আমরা শেষ করে দ্রুত আকারে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমরা একটা নির্বাচিত সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত করে আমরা আমাদের নিজ নিজ প্রতিষ্ঠানে আমরা ফিরে যাব। কিন্তু কোথায় গেল? কোথায় গেল তারা? তারা নিজ নিজ প্রতিষ্ঠানে ভাই ঠিকই ফিরে গেছে। তাদের কথা আপনি ধরতে পারেন নাই। তারা নিজ নিজ প্রতিষ্ঠানে তারা ঠিকই ফিরে গেছে। দ্যাট মিনস আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে তারা যে অরিজিনাল জঙ্গিবাদী, তারা যে বর্তমান সাধারণ শিক্ষার্থীদের তারা নিজেরা খুন করে এবং এই খুনের উপর দিয়ে বা রক্তের উপর দিয়ে নিজেরা মনে করেন সরকার প্রতিষ্ঠিত করতেছে, এটাই হচ্ছে এদের মনে করেন মানে নিজেদের প্রতিষ্ঠানে ফিরে যাওয়া। বুঝেন নাই? এই আপনার সাংবাদিক ইলিয়াস ভাইয়ের একটা কথা শুনুন আগে, তারপরে আমি আপনাদেরকে একটু বোঝাচ্ছি। যেখানে বসানো হয়েছে সে সেখানে যে লুটপাট করার চেষ্টা করেছে। কেউ এই দেশের কথা চিন্তা করে, এই দেশের মানুষের কথা চিন্তা করে নাই। আপনি ছাত্ররা, আরে বাপ, তোর 100 কোটি টাকার মালিক হলে তুই সেই টাকা কই রাখবে এটাই তো তুই জানিস না, এখনো সেইটাই শিখিস নাই। তুই টাকার পেছনে দৌড়ানো শুরু করছিস। তোর সাথে যে যারা কিনা মারা গিয়েছে তাদের পরিবারের গুলোর কাছে এখন পর্যন্ত টাকা পয়সা, তার সাহায্য সহযোগিতা, তার পরিবারের পাশে দাঁড়াইতে পারিস নাই। তুই টাকা পয়সা কামানো শুরু করছিস যারে যেখানে বসানো হয়েছে। এই জন্য তো মানুষ, খালি আমি না, আমার চাইতে তো বেশি অবদান এই দেশে যারা রাস্তায় থেকে তারপর মারামারি করেছে, গুলি খেয়েছে, মারা গিয়েছে, অন্ধ হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এই লোকগুলি আর আসবে না আপনার পাশে। এইভাবেই থাকতে হবে। ওই যে সার্জিস একটা কথা বলছে না যে আমার নাই তো কি হয়েছে, আমার 14 গোষ্ঠী তো আছে, আমি গরিব হতে পারি, আমার 14 গোষ্ঠী তার গরিব না, অতএব আমার গোষ্ঠীর ভিতরে এদের বাড়ি গাড়ি থাকতেই পারে, আমি শুডাউন দিতেই পারি, আমার সেই সক্ষমতা আছে। আর উল্টো দিকে আপনার সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কি বলছে যে এরা বর্তমান আপনার শত শত কোটি টাকা কামিয়ে নেওয়ার পায়তারা চালাচ্ছে, ধান্দা করার চেষ্টা চালাচ্ছে এবং এরা বর্তমান ধান্দা করতেছে। ভাই কেমন? এরা বর্তমান ধান্দা করতেছে। আপনি দেখেন এই সমন্বয়কের ভিতরে আপনার সর্বোচ্চ ক্লুজকে পিনাকি আর হচ্ছে ইলিয়াস, তাই না? তাহলে এই ইলিয়াস যে মনে করেন ইঙ্গিতটা দিল, দ্যাট মিনস এটা 100% সত্য কথা। তাহলে আমরা ধরে নিতে পারি এদের 14 গোষ্ঠীর কোনো ভাই সম্পত্তি না। ভাই ধরে কি নিব রে ভাই? 100% এরা হচ্ছে বাংলাদেশের ওই যে জুলাই ফাউন্ডেশনে যে মনে করেন আপনার কোটি কোটি টাকা যে মনে করেন দান করছে, ওই টাকার হিসাব এখন পর্যন্ত নাই। আসিফ ভুইয়া, আপনার এই মাহফুজ, তারপর হচ্ছে আপনার যে কি বলে ভুট্টো সাহেব, নাহিদ, হাসনাত, এরা শত শত কোটি টাকা বর্তমান কামিয়ে নিচ্ছে। তারা এর জন্যই আপনার কি এই 100 গাড়ি 200 গাড়ি দিয়ে মনে করেন উড়ান দেওয়ার জন্য মনে করেন তারা পায়, সাহস পায়। বুঝেন নাই বর্তমান এরা কি পরিমাণ লুটপাট করতেছে? তবে যাই হোক, একটা বিষয় দেখে ভালো লাগলো এই ভাইটির বক্তব্য, সেটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাতকে এনসিপি দল থেকে নিষিদ্ধ করতে হবে। যদি এনসিপি দল থেকে এদেরকে নিষিদ্ধ না করে, তাহলে বাংলাদেশে এনসিপি নামে কোনো দল থাকবে না। বাংলাদেশে সমন্বয়ক সার্জিস হাসনাত নামে কোনো ব্যক্তি থাকতে দেব না। উল্টো দিকে তিনি আরো অহংকার দেন বাংলাদেশের সাধারণ জনগণ এই এনসিপি কে কতটুকু সমর্থন করবে এই বিষয়েও আমরা আরো সামনে পদক্ষেপ নিব। আপনি বুঝেন মানে বাংলাদেশের মানুষ এদেরকে মানে কতটুকু ভালোবাসা দিবে কিংবা কতটুকু আপনার সমর্থন করবে এই বিষয়েও সামনে আপনার কি পদক্ষেপ নিবে। তার মানে আপনার ভিতরের যে আরো বড় বড় গুমর আছে ভাই, ওগুলা জাতির সামনে
একে একে প্রকাশ করা হবে যে এই হচ্ছে আমাদের মূলত মাস্টার মাইন্ডগুলা। আমি আরো একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশে আপনার জুলাই মাসে বা 5 আগস্ট থেকে, হ্যাঁ আপনার 4 আগস্ট ধরেন, তো এই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত বাংলাদেশে আপনার যত হত্যাকাণ্ড হয়েছে, যদি আপনার 100 জন মরে গিয়ে থাকে, সেই ভিতরে যদি আপনার মানে একটা সলিড ভাবে জেনুইন ভাবে যদি একটা তদন্ত কমিশন করা হয়, সেখানে আমার মনে হয় ভাই যে 70টাই খুন করছে এই সমন্বয়করা বা এদের আপনার দিক নির্দেশনায়। ওই যে 7.62 বুলেট, তাই না? শুধু এটাই না, আপনার এই ভাই যে তিনি আরো বলে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে আমরা সামনে আরো বড় বড় স্টেপ নিতে যাচ্ছি, মানে আপনারা এনসিপি কে ভোট দিবেন কিনা। অন্যদিকে এই সমন্বয়ক সার্জিস আর হচ্ছে হাসনাত, এরা যে কত বড় জঙ্গি বা জানোয়ার, বা এরা যে কত বড় মিথ্যাচার বা স্বৈরাচার, আপনি এই ভাইয়ের বক্তব্যটা আরেকবার শুনেন, তাহলে বুঝতে পারবেন। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব টিকে আছে। বাংলাদেশ সেনাবাহিনী আজকে সেই বাহিনীকে পরিকল্পিতভাবে বিতর্কিত করছে, জনগণের মুখোমুখি করছে, রাজনৈতিক দলগুলোর মুখোমুখি করছে, শুধুমাত্র ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য। আমি এটা তীব্র নিন্দা জানাই। আমি আবারও দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে সেনাবাহিনী তাদেরকে ডেকে ক্যান্টনমেন্টে নিয়েছে, কিন্তু সেনাবাহিনী সেনাপ্রধান তাদেরকে ডেকে ক্যান্টনমেন্টে নেয় নাই। তারা পারলে সেই প্রমাণ দেয়। সেনাবাহিনী তাদেরকে ডেকে নেয়, বরং তারা গিয়েছে সেখানে। না, এটা ইতিমধ্যে তো বলেছে তারা সেনাবাহিনী নেয়নি, এটাও যেমন আমরা জেনেছি। সেনাবাহিনী তাহলে হাসনাত কেন এত বড় মিথ্যাচার করলো? এনসিপি তার কাছে কি জবাব দিতে চাইলে কেন তাকে বহিষ্কার করলো না? কেন তাকে বহিষ্কার করলো না? এত বড় একটা সারা দেশ তোলপাড় হয়ে গেছে, সে বানোয়াট একটা গল্প সাজিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি সাগর ভাই, 5 তারিখে যদি আমাদের এই সেনাপ্রধানের পজিটিভ ভূমিকা না থাকতো, আমরা 5 তারিখে বিজয় অর্জন করতে পারতাম না। কি শুনলেন তো, হ্যাঁ, যে আপনার এই ওয়াকারকে নিয়ে কত বড় মনে করেন একটা গুটি খেলছিল, কত বড় গুটি কল্পনা করা যায়। এই হাসনাত মানে কত বড় মিথ্যাচার, মানে একের পর এক মাস্টার মাইন্ড, মানে এরা হয়ে গেছে দরবেশ বাবা, বুঝেন নাই? এরা কি বাংলাদেশের আউলিয়া হয়ে গেছে, আউলিয়া ফেরেস্তা ভাই, যে এরা মুখ থেকে যেটা বের করবে এটাই কি জাতির জন্য বা জাতিকে এটা মেনে নিতে হবে। দ্যাট মিনস এরা কত বড় স্বৈরাচার হলে আপনার একটা জাতিকে এরা টেকনিক্যালি আপনার দমিয়ে রাখার একটা পায়তারা চালায়। দেখেন না, যদি দমিয়ে রাখার পায়তারা নাই চালাইতো, তাহলে দিনে দুপুরে এত বড় ঠাটা পড়া মিথ্যা কথা কখনো বলতো? বা এটা কি আমি বলছি, এটা কি আমি প্রকাশ করছি? এদের দল থেকে কেউ একজন কি সরাসরি প্রকাশ করে দিল, তাই নয় কি? আমি আপনাদেরকে দেখাইলাম, প্রুফ সহকারে দেখাইলাম। আমাদের বাংলাদেশের বর্তমান হয়েছে একটা জঙ্গি হামলা, আর এই জঙ্গিরাই বর্তমান এনসিপি নামে একটা গ্রুপ তৈরি করছে, যেটা নাকি লিড দেয় আপনার পাকিস্তান থেকে। এটাও একদিন প্রকাশ পাবে, আজকে সরাসরি এই ভিডিওতে বলে দিলাম, দেখে নেবেন, এদের মুখ থেকে শুনবেন, এদের ভিতর থেকেই কারো না কারো মুখ থেকে আমরা শুনতে পাবো, দেখতে পারবেন। আমাদের বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই সমন্বয়কদের দিয়ে আমাদের দেশটা যে আর কতটুকু আপনার উন্নয়ন হবে, কিংবা আমরা বা আপনারা যে বা যারা নাকি এদেরকে সমর্থক করতেছেন, যদি ভাই দেশকে ভালোবাসি থাকেন, যদি দেশের ভালো চান, তাহলে বলবো এদের দিক থেকে সরে আসেন। কেমন? এদের থেকে সরে আসেন, তাহলে আশা করি আমরা নতুনত্ব দেখতে পারবো, স্বাধীন বাংলাদেশ দেখতে পারবো। আমরা যেই বাংলাদেশ স্বাধীন করেছে 1971 সালে, সেই বাংলাদেশ দেখতে পারবো। আর না হয় অচিরেই বাংলাদেশে দ্বিতীয় আরেকটা গৃহযুদ্ধ লেগে যাবে, দেখতে পারবেন। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে। বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।